ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা বেকিং সোডা, বেকিং পাউডার এবং খাদ্য লবণ নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। আজকের আমাদের প্রথম টপিকটা হচ্ছে ভিনেগার। তোমরা ইতিমধ্যেই জেনে এসেছো যে আমরা ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে থাকি। তোমাদের কি ইথানোয়িক অ্যাসিডের সংকেতটা মনে আছে? ইথানোয়িক অ্যাসিডের সংকেতটা ছিল এরকম, CH3COOH। এর নামটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমি আরেকটা নাম তোমাদেরকে বলে এসেছিলাম, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই ইথানোয়িক অ্যাসিড কিংবা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকেই আমরা বলছি কি ভিনেগার বা সিরকা। তো তোমরা জানো যে ভিনেগার হচ্ছে কি একটা তরল পদার্থ। সাধারণত তোমরা আচার তৈরি করার সময় এই ভিনেগার যোগ করে থাকো, অথবা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ করার কাজে এই ভিনেগারটাকে আমরা ব্যবহার করে থাকি। এবার ভিনেগারের প্রস্তুতি নিয়ে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব, কারণ তোমাদের এসএসসির সিলেবাসে অত ডিটেলস আলোচনা নেই এই ভিনেগারের প্রস্তুতিটা নিয়ে। আমরা সেজন্য শুধুমাত্র বই অনুযায়ী আগানোর চেষ্টা করব। প্রথমেই বলা হচ্ছে, দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা একটি স্টিলের পাত্রে ইথানল এবং অ্যাসিটোব্যাক্টর নিয়ে এর মধ্যে অক্সিজেন গ্যাসের বুদবুদ প্রবাহিত করলে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হয়। তার মানে আমরা ভিনেগার প্রস্তুত করার সময় যে টেম্পারেচারটা রাখবো সেই স্টিলের পাত্রটাতে, সেটা কত থেকে কত হতে হবে? 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড। এবং সেখানে আমরা অ্যাসিটোব্যাক্টর নিয়ে কাজ করছি। এই অ্যাসিটোব্যাক্টরটা হচ্ছে একটা একটা ব্যাকটেরিয়া। তো এই অ্যাসিটোব্যাক্টর নামে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে যখন বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায় এই ইথানলটা, অর্থাৎ খেয়াল করে দেখো, এর নামটাকে আমরা বলছি ইথানল। আমি একটু দুটোর মধ্যে সম্পর্কটা উপস্থাপন করি। তোমরা ইতিমধ্যে চ্যাপ্টার 11 পড়ে এসেছো, সেখানে তোমরা দেখে এসেছো যে কারা হচ্ছে অ্যালকোহল, কারা হচ্ছে অ্যাসিড। তাহলে এটা হচ্ছে এর নামটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। তাহলে এই ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটোব্যাক্টর কি অক্সিজেনের উপস্থিতিতে, তো এই অক্সিজেনের উপস্থিতিতে যখন জারণটা সম্ভব হয় বা বাতাসের অক্সিজেন দ্বারা যখন এই অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ইথানলটা জারিত হয়, তখনই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগারটা প্রস্তুত হয়ে যায়। এবং পরের স্টেপটা আমরা একটু খেয়াল করি, যেটা বলছিলাম যে অ্যাসিটোব্যাক্টর এমন এক ধরনের এনজাইম নিঃসৃত করে যা ইথানলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সাহায্য করে। অর্থাৎ এই যে অ্যাসিটোব্যাক্টরটাকে আমরা ব্যবহার করছি, সে কি এনজাইম নিঃসরণ করছে, এবং এই এনজাইমটা কি করছে? ইথানলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সাহায্য করছে। মূলত আমরা ইন্টারমিডিয়েটে ওঠার পরে ভিনেগার প্রস্তুতির ডিটেলস দুটি ফ্লোচার্ট পড়ব, অর্থাৎ দুইভাবে আমরা ভিনেগার প্রস্তুত করব। সেখানে আমরা ফার্মেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করি, যে প্রথমে আমরা মল্টোজ থেকে ইথানল প্রস্তুতি করি এবং দ্বিতীয় ধাপে আমরা ইথানল থেকে ভিনেগার প্রস্তুত করি। এবং এখানে যে ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছিল, এই ব্যাকটেরিয়াটার উপস্থিতিতে কিন্তু বাতাসের অক্সিজেন দ্বারা ইথানলটা জারিত হয়ে যায়। জারিত হয়ে সে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। এবং আমাদের এখানে একটা পাত রাখা হয়, এই পাতের নিচের দিকে নির্গমন যে পথটা থাকে সেটা দিয়ে সংগ্রহ করা হয়। তোমরা সবসময় খেয়াল রাখবে যে এই প্রক্রিয়াটাতে আমরা যে বাতাস এখানে বা বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার ইচ্ছে মতন বাতাস দিলে বা বায়ুর প্রবাহ দিলে কিন্তু হবে না, কারণ বাতাসের প্রবাহটা কম হলে এখানে অসম্পূর্ণ জারণ সংঘটিত হবে। তার মানে জারণটা সম্পূর্ণ হবে না, এবং জারণটা সম্পূর্ণ না হলে ইথানল তৈরি হয়ে যাবে সেখানে। ইথানলের সংকেত তোমরা ইতিমধ্যে দেখে এসেছো, আমি তারপরেও একটু বলে রাখি। CH3CHO, এটা ছিল ইথানলের সংকেত। তো এই ইথানল তৈরি হয়ে যাবে কখন? যখন আমাদের বাতাসের প্রবাহটা কম হবে, অর্থাৎ অসম্পূর্ণ জারণ হবে। আর যদি অতিরিক্ত বাতাসের প্রবাহ দিয়ে দেই, সেক্ষেত্রেও আবার ঝামেলা আছে। কি সেই ঝামেলাটা? তখন ইথানোয়িক অ্যাসিডটা ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং
পানি সৃষ্টি করে ফেলবে, কারণ তখন ইথানোয়িক অ্যাসিডটাও যদি অতিরিক্ত বাতাস বা অতিরিক্ত অক্সিজেনের প্রবেশ ঘটে, সেক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে তখন এই ইথানোয়িক অ্যাসিডটাও জারিত হয়ে বা ভেঙে গিয়ে বলতে পারো যে কি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। তার মানে আমাদের এই যে অক্সিজেন গ্যাসের বুদবুদ প্রবাহের ঘটনাটা বা বাতাস প্রবাহের ঘটনাটা, এটা কি খুবই নিয়ন্ত্রিতভাবে রাখতে হবে। এরপরে যখন ভিনেগারটা উৎপন্ন হয়ে গেল, তখন প্রায় 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে 20-25 মিনিট উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি ঘটে, অ্যাসিটোব্যাক্টর যেটা সেটা নষ্ট করা হয়, এবং এই অ্যাসিটোব্যাক্টরটা নষ্ট হয়ে গেলে এরপরে সবশেষে আমরা যে হালকা বাদামি কালারের যে তরল পদার্থটা পাই, সেটাই হচ্ছে আমাদের ভিনেগার। এখন এই ছিল যে ভিনেগার আমরা কিভাবে প্রস্তুত করি। খাদ্য সংরক্ষণে এবার আমরা ভিনেগারের যেই ভূমিকাটা সেটা একটু দেখব। অর্থাৎ এই যে ভিনেগার আমরা প্রস্তুত করছি কিংবা বাজার থেকে কিনছি, এটা কোন কাজটাতে লাগছে। আচারকে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তবে আমরা জানি যে আচারটা পচে যায় কিংবা নষ্ট হয়ে যায়, অথবা তোমরা দেখবে যে আচার মানে যে শুকনো আচারগুলো সেখানে সাদা ছত্রাক কিংবা ফাঙ্গাস জন্মাচ্ছে। তো আচারের মধ্যে ভিনেগার দিলে আচারকে ব্যাকটেরিয়াটা আর আক্রমণ করতে পারে না। আর আমরা জানি কি ভিনেগারের মূল উপাদানটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, কারণ একটু আগেই বলে আসছিলাম যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় যে দ্রবণটা, সেটাই হচ্ছে আমাদের ভিনেগার। তো ভিনেগারকে যখন আমরা আচারের মধ্যে দেই তখন কি ঘটে, ইথানোয়িক অ্যাসিড কর্তৃক ত্যাগকৃত প্রোটন মানে হাইড্রোজেন আয়ন, তোমরা জানো যে ইথানোয়িক অ্যাসিডটা কি ভেঙে যায়, ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, আমরা যদি এখানে দেখাই বিক্রিয়াটা, এই ইথানোয়িক অ্যাসিড কি দুর্বল অ্যাসিড নাকি সবল অ্যাসিড? আমরা সবাই জানি এটা হচ্ছে কি একটা দুর্বল অ্যাসিড। সেক্ষেত্রে এখানে আংশিক পরিমাণে হাইড্রোজেন আয়ন এবং তার পাশাপাশি অ্যাসিটেট আয়নের সৃষ্টি হয়। তো এই যে হাইড্রোজেন আয়নটা সে কি করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং খাদ্যকে দীর্ঘকাল ব্যাকটেরিয়ার আক্রমণটা থেকে রক্ষা করে। এবং মূলত এইভাবেই কিন্তু আমরা ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করে থাকি। এখন ভিনেগারের মাধ্যমে আমরা যদি খাদ্য সংগ্রহের কথা বলি, যে কেন খাদ্য সংরক্ষণে ভিনেগারটা এত গুরুত্বপূর্ণ, মূলত এটা হচ্ছে কি একটা মৃদু অ্যাসিড, তাই তো? আমরা জানি যে ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে মৃদু অ্যাসিড এবং তারও জলীয় দ্রবণ প্রায় 4 থেকে 10% জলীয় দ্রবণ আমরা ব্যবহার করছি সেখানে, মানে আরো লঘু করে নিচ্ছি সেটাকে। তাহলে এই মৃদু অ্যাসিড বলে কি খাদ্যের যে কোষ প্রাচীরটা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং এই ভিনেগারটা কিন্তু সহজলভ্য, দামে অনেক সস্তা, কম ক্ষতিকর, এবং এটাতে খাদ্য সংরক্ষণটাও এই জন্য কি আমাদের অতটা বেশি ব্যয়বহুল হয় না। বিভিন্ন ধরনের সস, টমেটো কেচাপ কিংবা মায়োনিজ ইত্যাদি সংরক্ষণেও কিন্তু আমরা ভিনেগার ব্যবহার করে থাকি। মাংস রান্নায়ও তোমরা কিন্তু ভিনেগার ব্যবহারের কথা শুনবে। এর কারণটা কি? কারণ এই ভিনেগারটা ব্যবহার করলে মাংসের যে কোষ প্রাচীর, হাড় ইত্যাদি নরম করে, ফলে কি হয়, রান্নাটা সুস্বাদু হয়, খুব সহজে সেদ্ধ হয় মাংসটা। আবার ভিনেগারের উপস্থিতিতে সালাদ কিংবা সবজিতে যে সকল ক্ষতিকর ব্যাকটেরিয়া, তাদের বিষক্রিয়াটা বন্ধ থাকে। এর ফলে কি ঘটে, যে মানুষের রোগ ব্যাধির সম্ভাবনাটা অনেক কমে যায়। আবার সুগন্ধি যেই ভিনেগারগুলো, সেগুলো ব্যবহার করলে খাদ্যের স্বাদটা কিংবা খাদ্যের যে সুগন্ধটা বা গন্ধটা সেটা অনেকটা বৃদ্ধি পায়। তো এই হচ্ছে আমাদের ভিনেগারের উপকারিতা, এবং খাদ্য সংরক্ষণে ভিনেগার এভাবেই কাজ করে আসছে। খুব সংক্ষেপে আমরা যদি ভিনেগারের, একটু আগে আমরা ভিনেগার নিয়ে কথা বলছিলাম, যে যেখানে আমরা দেখে এসেছি যে কিভাবে এই ভিনেগারের হাইড্রোজেন আয়নটা মূলত ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে খাবারকে রক্ষা করছে। মূলত এই ভিনেগার ব্যবহার করলে খাদ্যে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়, যেহেতু আমি অ্যাসিড ব্যবহার করছি, এবং ইথানোয়িক অ্যাসিডের পিএইচ এর যেই ধরনটা কিংবা সেখানে একটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান নিয়ে আমরা মূলত হিসেব করি, যেগুলো তোমরা উচ্চতর শ্রেণীতে আলোচনা করতে শিখবে। তো এই অম্লধর্মী একটা পরিবেশে এনজাইমগুলো, যে অণুজীবগুলো যেই আক্রমণ করতে পারে, তাদের যেই এনজাইমগুলো সেগুলো নিষ্ক্রিয় বা ক্রিয়াহীন হয়ে পড়ে, ফলে অণুজীবটাও কি নিষ্ক্রিয় হয়ে পড়ে, এজন্য সে খুব একটা সহজে খাবারগুলোকে নষ্ট করতে পারে না। আবার একটা মিশ্রণ মাঝে মাঝে ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষণের জন্য, সেটা হচ্ছে, একটু দেখো এখানে, প্রায় 3%, এটা মূলত ঘনমাত্রা নির্দেশ করছে, প্রায় 3% ইথানোয়িক অ্যাসিড এবং প্রায় 4% সোডিয়াম ইথানয়েড, এদের মিশ্রণটা যদি ব্যবহার করা হয় সেটাও কিন্তু অণুজীবকে মেরে ফেলতে সাহায্য করে। সেক্ষেত্রে খাদ্যের যে পচনটা
সেটা রোধ করা সম্ভব হয়। তাহলে আমরা ভিনেগার নিয়ে অনেক কথাবার্তা বলে ফেললাম। এখন আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই, যেটা হচ্ছে আমাদের সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়। তো এখানে আমরা অনেকগুলো সফট ড্রিঙ্কসের ছবি দেখতে পাচ্ছি, যেগুলো তোমরা কম বেশি খেয়ে থাকো। ঠান্ডা অবস্থায় এবং উচ্চ চাপে পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে দ্রবীভূত করে এই কোমল পানীয়গুলো তৈরি করা হয় বা সফট ড্রিঙ্কসগুলো তৈরি করা হয়। কোমল পানীয়তে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে আমরা একটু খুব সংক্ষেপে বিক্রিয়াটা দেখে নেই। কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়াটা, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া এবং এখানে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং এই কার্বনিক অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে কি উপকারটা হয়? খাদ্য হজম বা পরিপাক হবার জন্য এই জন্য মানুষ কোমল পানীয়টাকে কি পান করে থাকে। এবার আমরা দেখব যে কোমল পানীয়তে মূলত কি ঘটনাটা ঘটে। খুব সংক্ষেপে বলবো, এগুলো আলোচনা তোমাদের বইয়ে হয়তো পাবে না তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা কার্বনেটেড ড্রিঙ্ক, যেটা বোতলের মধ্যে কি উচ্চ চাপে রাখা আছে। একটু আগে যেটা বলা হচ্ছিল যে ঠান্ডা অবস্থায় এবং উচ্চ চাপে পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে দ্রবীভূত করে আমরা সফট ড্রিঙ্কস গুলো তৈরি করি। যখনই এখানে বোতলের মুখটা খুলে দেওয়া হয় তখন কি প্রেশারটা কমে যায়, অর্থাৎ এই জায়গাটাতে যে চাপটাতে ছিল আমাদের সফট ড্রিঙ্কসটা বা কার্বনেটেড ড্রিঙ্কটা, সেটা এখানে বোতলটা মুখটা খুলে ফেললে বা কর্কটা খুলে ফেললে প্রেশারটা এখানে কমে যায় এবং এখানে আমরা বাবল দেখতে পাই। এই বাবলগুলোকে বলা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাসের বাবল। কেন বলা হয়? এই ছবিটা আমরা একটু লক্ষ্য করি। এই যে এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা বা কোল্ড ড্রিঙ্কটা চাপমুক্ত অবস্থায় আছে, অর্থাৎ বোতলের মুখ খুলে আমি এখানে কি গ্লাসে ঢেলে দিয়েছি তাকে। এই জায়গাটা জুম করে একটু দেখতে পাচ্ছি যে দেখো এখানে কারা কারা আছে মূলত। এখানে কার্বন ডাই অক্সাইডের অণু দেখতে পাচ্ছি আমরা, এখানে পানির অণু দেখতে পাচ্ছি আমরা, আর এই যেখানে আমরা বাবলগুলো দেখতে পাই, খেয়াল করে দেখো, আমরা সফট ড্রিঙ্কস যখন গ্লাসে ঢালি কিংবা যখন পান করি তখন কি আমরা বাবল দেখতে পাই। এই বাবলগুলোকে বলা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাসের পকেট, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো সেখানে থাকে। তো এইভাবেই আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা দেখতে পেলাম যে কোল্ড ড্রিঙ্কস কিভাবে সেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে উচ্চ চাপে এবং ঠান্ডা অবস্থায় রাখা হচ্ছে এবং সেখানে কি পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করছে, যেটা আমাদের খাদ্য হজম এবং পরিপাকে সাহায্য করছে। এরপরে আমাদের পরের টপিকগুলোতে আমরা যখন চলে যাব, আমাদের পরের হেডিংটাই হচ্ছে মূলত পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন, অর্থাৎ কেমিস্ট্রি ফর ক্লিনলিনেস। এখন আমরা জানি যে আমাদের সুস্থ দেহের জন্য আমাদের কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্য ভালো রাখতে আমরা আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তোমরা খেয়াল করে দেখবে যে আলাদা একটা কনফিডেন্স গ্রো করে, অর্থাৎ মনও ভালো থাকে। এবং এই শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী সাবানগুলো ব্যবহার করি। আবার আমরা যে কাপড় চোপড়গুলো ব্যবহার করি সেগুলো কি পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্লিচিং পাউডার, কাপড় কাচা সোডা ইত্যাদি ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা ঘর পরিষ্কার করার জন্য ঘরের জানালার যে কাঁচ বা অন্যান্য কাচের যে সকল, যে অনেকের বাসায় ওয়ার্ড্রোবে গ্লাস লাগানো থাকে, অনেকের আলমারিতে, আবার অনেকের বাসায় শোকেস রয়েছে, সেখানে যেই গ্লাসগুলো থাকে কিংবা অন্যান্য যে সকল কাঁচের দ্রব্যগুলো সেগুলো পরিষ্কার করতেও কিন্তু আমরা গ্লাস ক্লিনার ব্যবহার করে থাকি। আবার টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে বা বেসিন, কমোড এসব পরিষ্কার করার ক্ষেত্রে আমরা কি টয়লেট ক্লিনার ব্যবহার করে থাকি। তো পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন এই টপিকটাতে আমরা মূলত এদেরকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ কাপড় কাচা, সোডা, সাবান, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার ইত্যাদি। তো আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে কাপড় কাচা সোডা নিয়ে। তোমরা ইতিমধ্যে একটা জিনিস পড়ে এসেছো, সেটা হচ্ছে কি খাবার সোডা। তোমাদের কি মনে আছে যে খাবার সোডার সংকেতটা কি ছিল? তোমরা খাবার সোডার সংকেত কি পড়ে এসেছিলে বা বেকিং সোডার সংকেত কি পড়ে এসেছিলে? সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তাই তো? এটাতে পরবর্তীতে আমরা টার্টারিক অ্যাসিডটা মিশিয়ে বেকিং সোডা থেকে বা খাবার সোডা থেকে বেকিং পাউডার উৎপন্ন করি, যেগুলো আমরা দেখে এসেছি। আজকের টপিকটা হচ্ছে কি কাপড় কাচা সোডা এবং তার যেই রাসায়নিক নামটা, রাসায়নিক সংকেতটা, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটকে সোডা অ্যাশ বলা হয় এবং এই সোডা অ্যাশের সাথে মানে সোডিয়াম কার্বনেটের সাথে 10 অণু পানি যুক্ত হলে, রাসায়নিকভাবে যুক্ত হলে তাকে আমরা বলি কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা। তার মানে কাপড় কাচা সোডার যে রাসায়নিক নামটা সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ডেকাহাইড্রেটটা কেন হচ্ছে? 10 অণু পানি সেখানে থাকার জন্য। তার মানে বুঝতেই পারছো কি এটা হচ্ছে ক্রিস্টাল। এবং কিভাবে এটা প্রস্তুত হচ্ছে সেটাই আমরা একটু সংক্ষেপে দেখব। সোডিয়াম কার্বনেটকে, অর্থাৎ আমরা যেটাকে সোডা অ্যাশ বলছি, তো সেটার সাথে যখন পানি যুক্ত হচ্ছে 10 অণু পানি, সেটাকে আমরা কি ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা বলছি, যার রাসায়নিক নামটা হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট।
আর আমরা যখন লিখব তখন Na2CO3.10H2O। তাহলে এই কাপড় কাচা সোডা কিংবা ওয়াশিং সোডার প্রস্তুতিটা কীরকম আমরা দুটো স্টেপে দেখে নেব। প্রথমে এখানে দেখানো হচ্ছে যে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অধিক পরিমাণে চালনা করব, করার ফলে সেখানে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট, যেটা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে। আমাদের বিক্রিয়াটা দেখতে এরকম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হচ্ছে। এখানে আমরা একটু এক্সপেরিমেন্টাল দিক থেকে যদি দেখি জিনিসটা, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড চালনা করব, তো এখানকার এই অংশটাতে আমরা কার্বন ডাইঅক্সাইডের অংশটাই দেখতে পাচ্ছি এখানে, যে কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা প্রস্তুত করা হচ্ছে। তোমরা যে কোনোভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা প্রস্তুত করে নিতে পারো, অথবা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সিলিন্ডার থেকেও তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চালনা করতে পারো। তাহলে এই প্রসেসটা একটু সংক্ষেপে বলি। এখানে প্রথমে এই পাত্রে লাইমস্টোন বা চুনাপাথর ছিল, সেখানে আমি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলাম। এবং তোমরা জানো যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা এই নল দিয়ে গিয়ে এখানে প্রথমে পানির উপরে সংগৃহীত হচ্ছে বুদবুদ আকারে এই জায়গাটাতে। তারপরে এই কার্বন ডাইঅক্সাইডটা এদিক দিয়ে পাস করছে, অর্থাৎ এইখানে পানির উপরে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইডটুকু এই পাশ দিয়ে গিয়ে এই টেস্ট টিউবে রাখা কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে। তো এটা একটু পরের স্টেপে আমরা চলে যাই। পরের স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখানে এরপরে দ্বিতীয় ধাপটা হচ্ছে যে বিক্রিয়া পাত্রের মধ্যে এখন কে কে রয়েছে, সেখানে সোডিয়াম কার্বনেট সৃষ্টি হয়ে গেল, তাই তো? অর্থাৎ এইটা এখানে যদি আরেকবার যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম কার্বনেটের দ্রবণ, যেটা কি পানি সহ রয়েছে ওখানে, এবং এই বিক্রিয়ার পাত্রের মধ্যে থাকা সোডিয়াম কার্বনেট এবং পানি কি করবে? সোডিয়াম কার্বনেট 10 অণু পানির সাথে তখন যুক্ত হয়ে গিয়ে সেখানে কাপড় কাচা সোডাটা উৎপন্ন করবে যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এবং খেয়াল করে দেখো, আমি বলে এসেছিলাম যে এখানে ক্রিস্টাল গঠিত হয়, অর্থাৎ রিয়াকশনটা খুবই সিম্পল। তুমি এখানে সোডিয়াম কার্বনেট দিয়ে দিলে এবং 10 অণু পানি, যেটা কি এই ক্রিস্টালটা ফর্ম করছে। কিন্তু এটা সহজে বোঝার জন্য বা ভালো মতন বোঝার জন্য আমাদের কিছু সংশ্লিষ্ট ছবি দেখা দরকার। যে এই যে দেখো, সোডিয়াম কার্বনেট যখন ডিজলভ হচ্ছে পানিতে, তখন এখানে গরম পানিতে ডিজলভ করে দেখানো হচ্ছে। এখানে আমাদের পানির যে বাষ্পটা সেটা উড়ে যাচ্ছে, এবং তার পরের ধাপেই আমরা দেখতে পাচ্ছি কি সোডিয়াম কার্বনেটের ক্রিস্টাল তৈরি হচ্ছে সেখানে। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের সেই সোডিয়াম কার্বনেটের ক্রিস্টালটা 10 অণু পানি সহ। এবং যখন এটাকে আমি ঠান্ডা করব, তখনই আমি পেয়ে যাব আমাদের ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। তো এইভাবেই আমরা কাপড় কাচা সোডাটাকে প্রস্তুত করে থাকি। তো এই কাপড় কাচা সোডার ব্যবহারটা কি খুব সহজ। কাপড় পরিষ্কার করতে আমরা মূলত এই কাপড় কাচা সোডাটাকে ব্যবহার করে থাকি। তো তোমাদের পরীক্ষায় যখন কোশ্চেন আসবে বা তোমাদেরকে যদি পার্থক্য করতে বলে যে বেকিং সোডা বা খাবার সোডা আর কাপড় কাচা সোডার মধ্যে পার্থক্যটা কোথায়, তুমি তার রাসায়নিক সংকেত দিয়ে, তার রাসায়নিক নাম দিয়ে পার্থক্য দেখাতে পারো, তাদের প্রস্তুতি দিয়ে, তাদের ব্যবহার দিয়ে তুমি পার্থক্যটা দেখাতে পারো। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা টয়লেট ক্লিনার, সাবান, ডিটারজেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।